জোর করে বিয়ে করলেই হয়ে গেল? আপনি জোর করে বিয়ে করুন, লাভ নেই। আমি এই বিয়ে মানব না। মানবি না? না। আবার বল। মানব না। কি মানবি না? বিয়ে। কি শুনতে পাচ্ছি না, আবার বল। বিরক্তি মুখ কুঁচকে ফেলল রুমু। উজ্জ্বল ভাই ইদানিং বেশি বাড়াবাড়ি করছেন। শুধু বাড়াবাড়ি নয়, একটু বেশি বাড়াবাড়ি। পথে ঘাটে যেখানে পাচ্ছেন দাঁড় করিয়ে এটা ওটা প্রশ্ন করছেন। এদিক সেদিক হাজার খানেক নিষেধাজ্ঞা আরোপ করছেন। কলেজে ওঠার পর থেকে তো তার জীবনটা ফাগুনের রৌদ্রতাপের ন্যায় সব খাঁ খাঁ করে দিচ্ছেন। এসব কি মানা যায়? যে সম্পর্ক গড়ার আগে ভেঙে যায় সেই সম্পর্ক নিয়ে এতটা ব্যাকুল হয়ে লাভ নেই। তাছাড়া উজ্জ্বল ভাইয়ের কিছু বদ অভ্যাস আর 10-12 জন মানুষের চোখে না পড়লেও রুমুর কাছে সব ঠিকই ধরা পড়ে। ধরা পড়বে না কেন? রুমুর কাছে উজ্জ্বলের কোনো নকল মুখোশ নেই। সে যেমন ঠিক তেমনটা উপস্থাপন করে নিজেকে। রুমু, চুপ হয়ে গেলি কেন? উজ্জ্বল ভাই, বাড়ি যাব। চুপ। উজ্জ্বলের এক ধমকে কেঁপে উঠল রুমু। গলা শুকিয়ে গেল তৎক্ষণাৎ। মেয়েটার ভীত চাহনি উজ্জ্বল বুঝতে পারল। চটজলদি গ্লাস ভর্তি পানি নিয়ে মেয়েটার হাতে ধরিয়ে দিল। পানিটা শেষ করে কাজের কথা বলো ডার্লিং। ছি, এসব কি ধরনের ডাক? প্রেমের ডাক, বুঝতে পারছো না? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল থেমে গেল। আশেপাশে নজর ঘুরিয়ে নিজের দু হাতের আদলে রুমুর নরম হাত পুড়ল। প্লিজ জেদ করিস না। তুই আমার ইমোশন, কত বছরের সাধনা। তুই আর আমি এক হলে আমাদের দুই পরিবার একত্র হবে। তুই কি চাইছিস না আমাদের পরিবার এক হোক? উজ্জ্বলের হাত ছিটকে সরিয়ে দিল রুমু। রুমুর বড় ভাইয়া একবার যদি জানে উজ্জ্বলের সাথে তার যোগাযোগ আছে, তবে থাপড়ে থাপড়ে হাসপাতালে পাঠাবে। তাছাড়া উজ্জ্বল প্রচণ্ড তারা জেদি তেরাদর ছেলে। এমন ছেলেকে কোনো মেয়ে স্বামী হিসেবে গ্রহণ করবে? বিয়ে আমি বাবার পছন্দের ছেলেকেই করব। সত্যি? 3 সত্যি। তাহলে তোর গোপন প্রেমিক মাহমুদকে যে কথা দিয়েছিস, তুই নাকি তাকেই বিয়ে করবি? উজ্জ্বলের মুখ থেকে মাহমুদের কথা শুনে ভয় ঢোকিল মেয়েটা। যতদূর যত ছেলের প্রেমের প্রস্তাবে রাজি হয়েছে, এই বেয়াদব উজ্জ্বল সবাইকে মেরে হাত পা ভেঙেছে। এসব ভয়ে রুমু প্রকাশ্যে প্রেম করার সাহস করেনি। শেষে ভরসা মাহমুদ। কলেজে উঠে একটু আধটু পাখা সবারই গজায়, প্রেমের হাওয়া গায়ে লেগে যায়। বেচারি রুমুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কথা বেরোচ্ছে না কেন ডার্লিং? বাড়ি যাব। যেতে দিব। বল ভালোবাসি। ভালোবাসি না। কাকে বাসিস? আপনাকে বলবো কেন? উজ্জ্বল বিরক্ত হয়ে গেল। রুমুর হাত চেপে কাছে টানলো। এত জেদ তোর? জেদ কি একা আপনার আছে, আর কারো নেই? না, নেই। তোর জেদ আছে, এতেই আমি খুশি। সৈয়দ উজ্জ্বল হাসানের বউ যে হবে, তার তো জেদ থাকতেই হবে। তুই জেদ করবি, আমি তোর গাল চেপে দেব, আদর করব, মান ভাঙাবো। ডার্লিং, রাজি হয়েছে, আর থাকা যায় না। হঠাৎ দরজায় করাঘাতে কেঁপে উঠল রুমু। সেই সাথে সতর্ক হলো উজ্জ্বল। বাইরে থেকে শোনা যাচ্ছে তার বন্ধু সিয়ামের গলা। ছেলেটা এখন তার প্রেম আলোচনায় বাধা দিচ্ছে কেন? অবুঝ ডার্লিংটাকে বোঝাচ্ছে উজ্জ্বল তাকে ছাড়া কতটা বেসামাল, অথচ বন্ধু বুঝেও বিরক্ত করছে। উজ্জ্বল উঠে দাঁড়ালো, চটজলদি দরজা খুলে দরজা ঠেসে দাঁড়ালো। সিয়ামের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কি সমস্যা সিয়াম? তুই এতক্ষণ রুমে কি করছিস ভাই? আল্লাহর হস্তে বের হো, আম্মা এসে যাবে। তোর ভাবির সাথে মিটিং করছে। এখনো মেনেছে কিছু? একদমই না, আশ্চর্য। ছোট থেকে বড় করেছে চকলেটের লোভ দেখিয়ে, এখন বড় হয়েছে আদর্শ হক প্রেমের লোভ দেখিয়েও হে মেয়েকে মানাতে পারছি না। কিছু কর ভাই, দম বন্ধ হয়ে মরে যাব। তোর ভাবির চোখ ইদানিং অন্যদিকে যাচ্ছে। এত হতাশ হচ্ছিস কেন? নতুন নতুন কলেজে উঠলি যে রঙিন হাওয়া গায়ে লাগে, বুঝিস না? তুই একদম জোরাজুরি বকাঝোকা করবি না, তাড়াতাড়ি রুম থেকে বের হ। সিয়াম কথা শেষ করতে রুমু এসে উজ্জ্বলের পিঠ খামচে ধরল। আকস্মিক ব্যথায় উজ্জ্বল সরে দাঁড়াতে রুমু কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মেয়েটা এখানে স্থির হয় না, এক ছুটে পালিয়ে যায় অন্য কক্ষে।
দিশাহীন হয়ে খুঁজতে থাকে তার বান্ধবী সুরাইয়াকে। সুরাইয়া কাচুমাচু মুখে দাঁড়িয়েছিল রান্নাঘরে। রুমুকে দেখে চটজলদি এগিয়ে বলে, ঠিক আছিস তুই? কস বেইমান কোথাকার, তোর বাসায় এসেছিলাম নোটসগুলো নিতে, আর তুই আমাকে হায়নার মুখে ছেড়ে দিলি। তুম করছি, আমি জানতাম না উজ্জ্বল ভাইয়া আমাদের বাড়ি আসবে। এর আগে কখনো আসেনি। উজ্জ্বল ভাইয়াকে দেখে আমি নিজেই ভড়কে গেছি। আমি বাড়ি গেলাম, তোর সাথে আমার আর কোনো কথা নেই। তোর মেয়ে। রুমু রাগ ঝেড়ে বেরিয়ে গেল। কোনো মতে রাস্তায় উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। উজ্জ্বল তাকে ছোটবেলা থেকেই আদর যত্ন করে। তাদের দুই পরিবারের আকাশ পাতাল ঝগড়া বিবাদের মাঝে রুমুর প্রতি উজ্জ্বলের আন্তরিকতা ছিল অন্যরকম। কিন্তু এই ব্যাটার মনে যে এতটা ছিল তা মোটেও আন্দাজ করেনি সে। পরের দিন সকালে রুমুর ঘুম ভাঙতে দেখতে পেল তার মাথার কাছে একটি প্যাকেট। কক্ষে সে একাই থাকে। এই প্যাকেট হঠাৎ তাকে কে দিল? আজ তো তার জন্মদিন নয় যে কেউ উপহার দিয়ে যাবে। হাতের প্যাকেটটি উল্টে পাল্টে দেখতে এমন সময় কক্ষে আসে তার বড় ভাবি আনিকা। রুমুর প্যাকেটটার দিকে তাকিয়ে বলল, সুরাইয়া এসে তোকে এটা দিতে বলল। আমাকে খুলতে বারণ করেছে। তোর জন্য নাকি স্পেশাল গিফট। আচমকা মুখটা খুশিতে ভরে গেল রুমুর। সুরাইয়ার মাধ্যমে তার প্রেমিক মাহমুদ ছাড়া আর তো কেউ উপহার পাঠায় না। তবে কি মাহমুদ পাঠিয়েছে? আনন্দে পুলকিত হয়ে দ্রুত বিছানা ছাড়লো মেয়েটা। আনিকা কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে দ্রুত দরজা বন্ধ করে বসলো সে। একটি শপিং ব্যাগ বেশ পরিপাটি করে পিন লাগানো। দ্রুত হাতে পিন খুলতে দেখতে পেল একটি শার্ট। শার্টটি হাতে তুলতে চমকে যায় মেয়েটা। কি বিভৎস! হলুদ রঙা শার্টটা রক্তে মাখামাখি, কয়েকটা জায়গায় ছিঁড়ে আছে। সকাল সকাল ঘুম ভাঙতে এমন পরিস্থিতিতে মাথাটা ফাঁকা ফাঁকা লাগলো তার। সুরাইয়া এসব কেন পাঠালো? কোন উদ্দেশ্যে পাঠালো? উজ্জ্বলের হাতের রক্ত শুকিয়ে আছে, কপালে বেয়ে ঘাম গড়িয়ে জুলপি বেয়ে নামছে। তার রাগ হাঁসফাঁস এখনো কমেনি। সিয়াম উজ্জ্বলের কাঁধে হাত রাখতে তেতে উঠে ছেলেটা। কি সমস্যা? আর কতক্ষণ বসে থাকবি? উঠে গিয়ে হাত ধুয়ে নে। উজ্জ্বল উঠল না। তার আশেপাশে থাকা বন্ধুরা সবাই একে অন্যের নজর বুলালো। দীপু বিরক্ত হয়ে বলল, উজ্জ্বল, তোকে বলেছিলাম আমরা মারি শালাকে একদম চটকে দিব। তুই একে কেন মারলি? তোর কোনো কন্ট্রোল নেই, মাথায় যা আছে মাথায় যা আসবে তাই করবি। শান্তি বুঝিস? মনের শান্তি। 2বার ওয়ার্নিং দিলাম, শুনল না। ওকে মেরে কি হবে? রুমু তো নিজেই এসব করেছে। মাহমুদ চলে গেলে আরেকজনকে ধরবে। আশ্চর্য, ওর বড় ভাই কি এসব দেখে না, নাকি বোনের খেয়াল রাখে না? উজ্জ্বল কিছু বলল না। দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমে গেল। সেই সাথে ডাকলো দীপুকে। হ্যান্ডওয়াশটা পুরোটা খোল। পুরোটা খুলে কি হবে? ঢেলে দে আমার হাতে। এটা একদম নতুন, গতকাল এনেছি। অপচয় করে না দোষ। আমার যদি দেখে হ্যান্ড ওয়াশ গায়েব, আমাকে ধুরে ছুঁড়ে মারবে। উজ্জ্বল প্রচন্ড বিরক্ত হলো। নিজ হাতে বোতলটি খুলে ঢেলে দিল সবটা নিজের হাতে, যেন কত বছরের লেগে থাকা ময়লা সে সাফ করছে। আমাকে প্রজ্বলিত করে তুমি এড়িয়ে যাচ্ছ? বোকামে। এই উজ্জ্বলের বদৌলতে তোমার জীবন উজ্জ্বলের আলোয় ভরে যাবে। তোমার জীবনে উজ্জ্বল আছে তো আলো আছে, উজ্জ্বল নেই তো আলো নেই। হাত ধোয়া শেষে মুখে ক্রমশ পানির ছিটা দিল উজ্জ্বল। অস্বস্তি ছাড়িয়ে কিছুটা স্বস্তি পেল শরীরে। আয়নায় নিজেকে একবার পরখ করে ক্রুদ্ধ হাসল সে। রাতে চুপচাপ ছাদে বসে রুমু। প্রচণ্ড ভ্যাপসা গরম পড়ছে। ইলেকট্রিসিটি ইদানিং বেকায়দায় ফেলেছে সবাইকে। এই আছে তো এই নেই। গরমের কারণে জনজীবন অস্থির। সকাল থেকে মাথায় দুশ্চিন্তা ঘুরছে রুমুর। মাহমুদের খোঁজ তার নেওয়া হয়েছে। তাকে যে উজ্জ্বল পিটিয়েছে তার আর বুঝতে বাকি নেই। হঠাৎ আবছা আলোয় মানব অস্তিত্ব টের পেতে ভয়ে কুঁকড়ে যায় রুমু। এই মুহূর্তে ছাদে কেউ থাকার কথা নয়। থাকলেও নিশ্চয়ই সিঁড়ি দিয়ে উঠবে, কিন্তু অস্তিত্বের দেখা মিলল ছাদের এক কোনায়। সে ছাদের আলোয় বাড়তি লাইট আনার প্রয়োজন বোধ করেনি, কিন্তু এখন তো পড়েছে মহাবেকায়দায়। কাপা কাপা গলায় সে বলে, কে? অপর পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না।
ভয় বাড়ল মেয়েটার। দোয়া দরুদ পড়ে পিট পায়ে এগিয়ে যায় সিঁড়ি ঘরের দিকে। সে যতবার পা বাড়াচ্ছে মানব ছায়াও তার দিকে এগিয়ে আসছে। দ্রুত পায়ে সিঁড়িতে পা ফেলতে আচমকা অজ্ঞাত কেউ চেপে ধরল তাকে, টেনে হিঁচড়ে নিয়ে গেল ছাদের অন্য পাশে। খলবলিয়েও মেয়েটা নিজেকে ছাড়াতে ব্যর্থ। বলিষ্ঠ দেহের আদলে ক্রমশ গুটিয়ে যাচ্ছিল রুমু। অনেকক্ষণ যাবৎ মোচামুচি করেও নিজেকে ছাড়াতে ব্যর্থ। পুরুষালী শক্ত হাতটা মুখ চেপে রাখতে দমটাও আজ নিমেষে ফুরিয়ে যাবে যেন। রুমুর মোচড়ামুচড়ি সহ্য করতে পারল না অজ্ঞাত ব্যক্তিটি। পেট চেপে শূন্যে তুলতে ভয় দ্বিগুণ বাড়ল রুমুর। মেয়েটা এবার নিজেকে বাঁচাতে দেহের সব শক্তি দিয়ে কামড় বসালো অজ্ঞাত ব্যক্তির হাতে। তীব্র ব্যথায় মুহূর্তে বিবশ করে দিল অজ্ঞাত ব্যক্তির হাত। ব্যথার দাপটে হাতে ঝাঁকি দিতে কোল থেকে ধপাস করে নিচে পড়ল রুমু। কিরে, এগুলো তোর দাঁত নাকি ব্লেড? পরিচিত কণ্ঠে চমকে মাথা তুলে তাকালো রুমু। আরে, এ তো উজ্জ্বল ভাই। উনি এখানে কি করছেন? এতটা দুঃসাহস দেখিয়ে এখানে কেন আসলেন? মেয়েটা অবাক চাহনি নিক্ষেপ করে বলে। উজ্জ্বল ভাই আপনি? আগে বল, তোর দাঁতের এত ধার কেন? আরেকটু হলে আমার হাতের মাংসপিণ্ড তোর মুখে চলে যেত। বুঝতে পেরেছি, বেশ ভালো করেই বুঝতে পেরেছি। বিয়ের পর আমাদের হসপিটালে বেরিয়ে রোমান্স করতে হবে। বলা তো যায় না কখন কি হয়। চোখ পাকিয়ে উজ্জ্বলের দিকে তাকালো রুমু। এই লোকটা অসভ্য, বেয়াদব, মেয়াদহীন মস্তিষ্কের লোক। কি বলে কি করে নিজেও জানে না। আপনি এই ছাদে কি করছেন? আব্বা ভাইয়া দেখলে আপনার সাথে ঠিক কি হবে আপনি ভাবতেও পারছেন না। ভাবতেও চাইছি না ডার্লিং। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি চাচ্চুর কাছে গিয়ে আপনার নামে বিচার দিব। এসব আর মানা যাচ্ছে না। তোর চাচ্চুকে আমি ভয় পাই? তাহলে বলুন আপনি কাকে ভয় পান, আমি তার কাছে যাব। উজ্জ্বল শব্দ করে হাসতে গিয়েও থেমে গেল। হাঁটু ভেঙে বসলো রুমুর মুখোমুখি। মেয়েটার হাত পা পরক করে বলে। কোথায় ব্যথা পেয়েছিস? বলবো না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বলে ফেল। মাহমুদকে মেরেছেন কেন? এসব কথা এখানে বলতে আসিনি আমি। উজ্জ্বল ভাই এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। ছেলেটাকে একদম হসপিটালে শুইয়ে দিলেন। ওর শার্ট দেখে আতকে উঠেছি আমি। আপনি কি মানুষ? ওর ডিম দুটো ভেঙে দিলে বেশি শান্তি পেতাম। ডিম? কিসের ডিম? মাহমুদের ডিম মানে? উজ্জ্বল নিঃশব্দে হাসে। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি তাকে বেশ মজা দিচ্ছে। তোকে বলেছি না প্রেম করিস না? তুই তো আমার বউ হবি, তাহলে কেন এই পথে উপথে মুখ দিচ্ছিস? আগের দিন বাগে খাইছে, আপনি জানেন না? আপনার জানতে চাই না। সৈয়দ উজ্জ্বল আনিস এক কথার ছেলে। তোর আব্বাকে যখন শ্বশুর ডেকেছে তখন পার্মানেন্ট তোকে বানিয়ে ছাড়ব, এ আমি বলে দিলাম। কথা আপনার কাছে রাখুন। এখানে কি করে আসলেন উজ্জ্বল ভাই? তোর বাড়ির আম গাছ আর আমার বাড়ির আম গাছে প্রেম করছে জানিস? তারা দুজন দুজনের মাঝে ডালপালা ঝরিয়ে দিব্যি প্রেম করছে। সে গাছ বেয়ে এসেছে। ভাইয়া বলেছে আপনাদের গাছের ডাল কেটে দিবে। আপনাদের গাছ কেন এলো আমাদের সীমানায়? তোর ভাই আর তোর মা দুজনের মনে হিংসায় ভরা, বুঝলি? না হলে গাছের সাথে কি এমন করে? অবলা গাছের কি দোষ? রুমু চুপসে যায়। এ কথা মিথ্যে নয়, তবুও আপন বলে সত্যিটা সে দিব্যে হজম করে নেয়। উজ্জ্বল রুমুকে টেনে দাঁড় করায়। মুখভঙ্গিমা পাল্টে আদেশ সুরে বলে। এখান থেকে গিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। তোর ভাইয়ের অপেক্ষায় থাকবি না। আর হ্যাঁ, রুমের দরজা আটকে দিবে। কেন? কেন বলেছি সেটা তোর না বুঝলেও চলবে, তবে যা বলছি তাই করবে। যদি না করি? তবে একটা জ্বরের দিক সেদিক হবে না, একদম গালের উপর দিয়ে যাবে। কি উজ্জ্বল ভাই, আপনি আমাকে মারবেন? আমি কেন মারবো? তোকে মারার লোকের অভাব আছে নাকি? যে গালে এখনো চুমু খেতে পারেনি সে গালে মারবো? এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। খালি আপনার বাজে কথা। বাজে কথা নয়, সত্যি। যেদিন বিয়ে করে নিয়ে যাব সেদিন বুঝবি। কত বছর হয়ে গেল তুই আমাদের ঘরে যাস না। তোর ছোট দুই পায়ের দৌড়ঝাঁপ আমরা সবাই মিস করি। আমার রুমে ঢুকে যে বই ছিঁড়তে মনে আছে? কতবার মারতে গিয়েও মারেনি। তোকে মারলে আমি নিজেই শান্তি পাবো না।
অতীতের ধুলো জমা স্মৃতি আবার স্মরণে আসতে মুখটা গুমরা হয় রুমুর। কত সুন্দর ছিল সেই দিনগুলো। সৈয়দ বাড়ি জুড়ে ছিল হাসি, আনন্দ, মাতামাতি। সেই সময়টাতে সুখের পাশাপাশি দুঃখটাও ভাগ করে নিত সকলে। অথচ কাল বৈশাখীর ন্যায় মানুষ ঝড়ে সৈয়দ বাড়ির সেই সময়টাতে সুখের পাশাপাশি দুঃখটাও ভাগ করে নিত সকলে। অথচ কাল বৈশাখীর ন্যায় মানুষ ঝড়ে সৈয়দ বাড়ির মাঝ ওঠানি দেওয়াল গড়ে তোলে। আর স্বেচ্ছায় মুখ দেখাদেখি করেনি দুই ভাই, মানে সৈয়দ বাড়ির কর্তারা। এত বছরের ঝামেলাকে স্মরণে রেখেও উজ্জ্বল রুমুকে পাওয়ার আদম্য মনে বলে দিন গণে। এক ছটাক শীতল বাতাসে ভাবনার দুয়ার থেকে বেরিয়ে আসে রুমু। উজ্জ্বল তার দিকে কেমন করে তাকিয়ে আছে। যতদিন যাচ্ছে ততই উজ্জ্বলের পাগলামো বাড়ছে। রুমু, কাল থেকে মাহমুদের সাথে কোনো যোগাযোগ করবি না। এবার শুধু মেরে রক্তাক্ত করেছে, পরের বার হাত পা ভাঙবো, এই কথা দিলাম। আপনি এসব কি করে হবে? ঠিকই আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করব। তোর বাপের পছন্দের ছেলে আমি, জানিস না? ছোটবেলা আমাকে মেয়ে জামাই বলে ডাকতাম। সেটা আমি কিছুতেই বিফলে যেতে দেব না। দেখা যাবে। তাদের অন্ধকার মরিয়ে বিদ্যুতের দেখা মিলল। চারদিকে আলোকিত হতে সতর্ক হলো রুমু। উজ্জ্বল ভাই, এখান থেকে যান। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাইয়া ওৎপিতে আছে, কখন সুযোগ পাবে আর আপনাকে মারবে। এই উজ্জ্বলকে মারার মতো সাহস তোর ভাইয়ের হয়নি। চলে যাব, একটা চুমু দে। অসভ্য। অসভ্যের বউ। উফ। উফ। উজ্জ্বল ভাই। রুমু বউ। উজ্জ্বলের দিকে সরু চোখে তাকিয়ে রয় মেয়েটা। এই ছেলে দিন দিন একটু বেশি জ্বালাচ্ছে। এভাবে তাকায় না ডার্লিং, বুকে লাগে। যাবেন আপনি? রুমু, দে একটা চুমু। আমার নামের মান সম্মান কেটে ঘ করে দিচ্ছেন আপনি। রাগান্বিত মুখটা দেখতে উজ্জ্বল হাসে। দ্রুত রুমুকে হ্যাঁচকা টেনে কপালে একটা চুমু খায়। মেয়েটা অবাক হয়। রাগ দেখিয়ে কিছু বলার আগে উজ্জ্বল ছাদ পেরিয়ে গাছে উঠে যায়। উজ্জ্বলের কথায় আজ পাত্তা দিল না রুমু। তাকে বলেছিল রুমের দরজা বন্ধ করে যেন ঘুমিয়ে থাকে, অথচ মেয়েটা বসার ঘরে ভাবিকে নিয়ে টিভি দেখছে। এখন রাত প্রায় 11টা। কলিং বেল বাজতে দরজা খুলে দেয় রুমুর ভাবি আনিকা। রুমুরা ভাই বোন দুইজন। বড় ভাই রাশেদ বয়স 30-এর কোঠায় পৌঁছে গেছে। বাবার ব্যবসা দেখাশোনা এবং কিভাবে আরও উন্নত করা যায় সেই প্রয়াসে মত্ত থাকে ছেলেটা। বসার ঘরে এসে রুমুকে দেখতে পেয়ে সরু চোখে তাকালো রাশেদ। হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে দিল আনিকার হাতে। রিমোটের সাহায্যে টিভি অফ করে রুমুর মুখোমুখি বসলো সে। তোর পড়া নেই রুমু? পড়া শেষ। ডাহা মিথ্যে কথা অনায়াসে বলে ফেললো মেয়েটা। সন্ধ্যার পরে সে আজ পড়তে বসেনি। আনিকা আর চোখে তাকালো। সে জানে রুমু আজ পড়তে বসেনি। এই সত্য কথা রাশেদ জানলে বেজায় রেগে যাবে। রুমু, তোর ফোনটা কোথায়? কলিজায় মোচড় দিল মেয়েটার। ভাইয়া কখনো ফোনে হয়ে চায় না, তবে আজ কেন? কেন ভাইয়া? কৈফত দেওয়া লাগবে তোকে? তুই যে কি কি করিস, কি ভাবেছিস আমি খবর পাবো না? আচমকা রেগে গেল রাশেদ। প্যান্টের বেল্ট খুলে হাতে তুলে তেড়ে যায় রুমুর দিকে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যায়, রুমু হতভাগ, স্তম্ভিত। রাশেদকে দ্রুত বাধা দেয় আনিকা। রাশেদের মেজাজ সর্বদা একটু বেশি গরমে থাকলেও কখনো মারামারির দিকে যায়নি। বিয়ের এত বছরেও স্ত্রীর গায়ে হাত তুলেনি। তাহলে আজ একমাত্র বোনকে এভাবে মারতে আসার কারণ কি? রাশেদের গলার আওয়াজে ছুটে আসেন তার মা রাবেয়া এবং বাবা সৈয়দ ইসমাইল। আনিকাকে সরিয়ে পকেট থেকে ফোন বের করলো রাশেদ। একটি ভিডিও অন করে ফোন বাড়িয়ে দিল ইসমাইলের দিকে। ভিডিওটি দেখে কপালে ভাঁজ পড়ে যায় রাবেয়া এবং ইসমাইলের। রাশেদ আচমকা রুমুর গালে চড় বসালো। মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়লো সকলে। এই চটটা কথা যেন আজীবন তোর মনে থাকে। তুই সৈয়দ বাড়ির মেয়ে হয়ে এসব করিস, টিকটকে নাচানাচি করিস। তুই আমার বোন হয়ে এতটা লিমিট করস সাহস তুই কি করে পেলি? তোর বুক কাঁপলো না? এই রাশেদ যদি জানে তোর কি হবে বেয়াদব মেয়ে, তোর ভাবনায় এলো তুই এক্ষুনি এই টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবি। ইসমাইল ছেলেকে টেনে সরিয়ে আনলেন।
ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়। এত চড়া হচ্ছে কেন? বাবা তোমার আশকারায় এতটা সাহস পেয়েছে। আগেই বলেছিলাম ফোন কিনে দিও না। পাড়ার একটা ছেলে আজ আমাকে ভিডিওটা দেখালো। বিশ্বাস করবে না, আমার মাথায় সাথে সাথে আগুন জ্বলছে। তোর মেয়ে শুধু কি একই সব করছে, সে প্রেমও করছে। একটা না, একের পর একটার ক্রমাগত। আজ কলেজ যায়নি কেন জিজ্ঞাস করো। আমি আজ ওর কলেজে গিয়েছি, ওর নামে খোঁজ নিয়ে। গত এক্সামে 3 সাবজেক্ট ফেল করেছে, সে বাসায় জানিয়েছে। বাসার স্যার কি করেন এসব দেখেন না? তার প্রত্যেকটা ক্লাসমেট থেকে আমি খোঁজ নিয়েছি, সে আর ঠিক কি কি করে। রাশেদ থামলো। ভয়ে কাঁপতে কাঁপতে হেঁচকি উঠে গেছে রুমুর। বাম গালে কেউ যেন বড় পাথর নিক্ষেপ করেছে। নিজেকে সামলে নেওয়ার আগে এবার খেপে গেলেন রাবেয়া। বাম গালে পাল্টা চড় পড়লে ছিটকে পড়ল সোফায়। আনিকা দ্রুত শাশুড়িকে বাধা দিল। রাবেয়া রাগান্বিত স্বরে বলেন, বলেছিলাম বিয়ে দিয়ে দাও, শুনলে না কেউ আমার কথা? রাশেদ সহমত জানিয়ে বলে, ভেবেছিলাম ইন্টার শেষ করুক, কিন্তু আর নয়। আমার বন্ধুর সেই কাজিনরা তারা দিচ্ছে, আমি তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি। আজকেই তাদের জানাবো আমরা রাজি। যত দ্রুত সম্ভব এই সম্ভবটাকে নিয়ে বন্ধু করুক। তারা বিদেশ থেকে কবে না কবে আসবে, তার থেকে ভালো তোর খালাতো ভাই নীরবের সঙ্গে বিয়ে দিয়ে দে। তোর খালা আমাকে। রাবেয়ার কথা শেষ হওয়ার আগে খেপে যায় রুমু। রক্তিম চোখ মুখে হিসিয়ে বলে, তোমার বোনের ছেলেকে আমি বিয়ে করব না, গলায় ছুরি ধরে হুমকি দিলেও করব না। ওই ইতরকে বিয়ে করার চাইতে ফাঁসি দেওয়া অনেক ভালো। রাবেয়া কিছু বলার আগেই রাগ দেখিয়ে প্রস্থান করে মেয়েটা। রাগে জেদে ভয়ে তার শরীর কাঁপছে। সাথের বন্ধুদের টিকটক করতে দেখে সেও করছে বলা যায়। নেশা তৈরি হয়েছে। যদিও এর আগে 3টা অ্যাকাউন্ট উজ্জ্বল উড়িয়ে দিয়েছে। উজ্জ্বল কখনো চায় না রুমু এসব জড়িয়ে যাক, কিন্তু উজ্জ্বলকে সর্বদা রাগি দিতে বেশ মজা পায় মেয়েটা। তাই তো এসব দিকে আরও এক ধাপ এগিয়েছে সে। এত এত প্রেম করা ছেলেদের সাথে বন্ধুত্ব করা, এসব করার মূল উদ্দেশ্য উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া। উজ্জ্বলের সেই রাগান্বিত হিংসাত্মক মুখটা দেখতে রুমুর যে বেশ শান্তি লাগে। ছোটবেলা থেকে উজ্জ্বলের যার পরনায় পাগলামোগুলোতে সে অভ্যস্ত। এই পাগলাটাকে খেপিয়ে যে বেশ মজা পায় সে। রুমুর নাম্বার বন্ধ পেয়ে চিন্তায় মাথা ধরে এলো উজ্জ্বলের। মেয়েটার উপর দিয়ে জানি কোন ঝড় গেল। রাশেদ যে রুমুর টিকটকের ব্যাপারে শাসন করবে এটা উজ্জ্বল আগেই জানতো, তাই অগ্রিম কিছুই জানায়নি রুমুকে। এই মেয়ের একবার শিক্ষা হওয়া উচিত, অতিবার বেড়েছে। উজ্জ্বল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে রুমুর অপেক্ষায়। উজ্জ্বল অনার্স 3য় বর্ষের ছাত্র, একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে। অপরদিকে রুমু একই প্রতিষ্ঠানের ইন্টার 2nd ইয়ারে পড়ছে। মাঠের এক প্রান্তে ভার্সিটি ভবন, অন্য প্রান্তে কলেজের ভবনগুলো। তাই রুমুর সাথে উজ্জ্বলের দেখা হওয়া কঠিন কিছু নয়। গেট দিয়ে মাস্ক পরা রুমুকে দেখে ভ্রু কুঁচকে যায় উজ্জ্বলের। এই মেয়ে তো মাস্ক পরে আসে না, তবে আজ কেন? উজ্জ্বল এগিয়ে যায়, রুমুর হাত টেনে নিয়ে যায় এক কোণে। কিরে, মাস্ক পরলি কেন? কাল আপনি সবটা জেনেও আমাকে বললেন না কেন উজ্জ্বল ভাই? সতর্ক করেছিলাম তো, আমার কথা শুনিস না। এভাবে কেউ সতর্ক করে? আমাকে জানিয়ে রাখলে কি হতো? উজ্জ্বল প্রত্যুত্তর না করে রুমুর মাস্ক নামিয়ে দিল। মেয়েটার বাম গালে 2 আঙুলের ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণ কেটেছে। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। রুমুর গাল ছুঁয়ে ধমক সুরে বলে, সব কিছুতে তোর পাকনামো। বলেছিলাম তো ঘুমিয়ে যাবে, তাহলে আমার হতো না। আর এই শিক্ষাটা তোর দরকার ছিল, অতি বার পেরেছিলে। এবার আপনিও মারুন, মেরে ফেলুন আমায় সকলে মিলে। রুমুর চোখ ঝাপসা হয়। কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। খেয়ে এসছিস? যে মারটা খেয়েছি আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। চল আমার সাথে, আগে পেট পুরে খাবি, তারপর ক্লাসে যাবি। খাবো না আমি, ছাড়ুন আমার হাত। চুপ কর। উজ্জ্বল টেনে নিয়ে গেল রুমুকে। ছেলেটার শক্ত হাতের সাথে কিছুতেই পেরে উঠছে না সে। উজ্জ্বল ভাই ছাড়ুন, এবার আপনিও কি মারবেন? কি খাওয়াবেন মার? উজ্জ্বল চুপচাপ হাঁটতে থাকে। রুমু পুনরায় হাত ঝাঁকি দিয়ে বলে, কি হলো বলুন, কি খাওয়াবেন?
তোমাকে খাওয়াবো, খাবি? বউ, অন্য ছেলেদের দিকে যোগ দিচ্ছিস কেন? সুন্দর জিনিস দেখতে হয় উজ্জ্বল ভাই, আপনিও দেখুন, বারণ করেছে কে? আমি তো বছর পর বছর দেখে যাচ্ছি, এখনো দেখছি। রুমু চোখ সরিয়ে তাকালো উজ্জ্বলের পানে। ছেলেটাকে ভেঙচি কেটে বলে, কে এসে শুনি? যে প্রশ্নটা ছুড়েছে সে। রুমু প্রত্যুত্তর করলো না। পুনরায় তাকালো পাশের টেবিলে থাকা ছেলেটির দিকে। বুকের ভিতরটা মুহূর্তে ছ্যাদ করে উঠল উজ্জ্বলের। নিয়ন্ত্রণহীন ছেলেটা কি করে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে তা তো সেও বুঝতে পারছে না। কলেজের পাশে একটি সাধারণ হোটেলে বসে আছে তারা। এখানে কম দামে পেট ভরে খাওয়া যায় বিধায় সকল স্টুডেন্টদের ঢল নামে। গরম গরম সিঙ্গারা, সমুচা, পুরি, খিচুড়ি, পরোটা সহ ইত্যাদি বেশ কম দামেই পাওয়া যায়। রুমু, কি খাবি? খিচুড়ির সাথে ডিম ভাজা। উজ্জ্বল খাবার অর্ডার করে পুনরায় তাকালো রুমুর পানে, অথচ মেয়েটা এখনো সেই ছেলেকে পরখ করছে। উজ্জ্বল ভাই জানেন, এই ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারের। ইন্টারের মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একটা ছেলে কি করে পারে এতটা কিউট হতে পারে, পুরা মাখন। উজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হাসলো, হাঁক ছেড়ে ডাকলো ছেলেটাকে। উজ্জ্বলের ডাক পেয়ে দ্রুত উঠে আসলো ছেলেটা, সৌজনের হাসি দিয়ে বলে, উজ্জ্বল ভাইয়া ভালো আছেন? ভাবিও এসেছে দেখছি। ভাবি? এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ বলে মনে হচ্ছে রুমুর। সুন্দর ছেলেটা তাকে ভাবি ডাকছে। রুমু কটমট চোখে তাকালো উজ্জ্বলের পানে, অথচ উজ্জ্বলের সেদিকে পাত্তা নেই। সে ছেলেটার সহিত কথা বলতে ব্যস্ত। সময় পেরিয়ে গেল আরো কিছুক্ষণ। গরম গরম খিচুড়ি গপাগপ মুখে পুড়ছে মেয়েটা। উজ্জ্বল সেদিকে তাকিয়ে চোখে তৃপ্তি মেটাচ্ছে। আচমকা পিঠে দাবনীয় থাবায় চোখ কুঁচকে নেয় রুমু। ঘাড় ঘুরিয়ে বন্ধু ফাহিমকে দেখে দাঁতের দাঁত পিষে গা ঝাড়া দিয়ে বলে, এভাবে কেউ মারে? ব্যথা পেয়েছি ফাহিম। তুলোর বস্তা আবার ব্যথা পায়? ফাহিম কথাটা বলে দ্বিতীয়বার রুমুর ঘাড়ে হাত রাখলো, যার পরনায় এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উজ্জ্বলের। চট করে রাগটা নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে এলো তার মুখোশে। চোখের পলকে ফাহিমের হাত মুচড়ে ধরলো সে। টন টন ব্যথায় কোকিয়ে উঠল ফাহিম। হাতটা যেন এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে। এই হাত আমি রাখবো না, এই হাত আস্ত রাখবো না। দ্বিতীয়বার ফাহিমের হাত উল্টে মোচড় দিল উজ্জ্বল। তার রাগান্বিত মুখটা দেখে দিক বেদিক সব গুলিয়ে গেল রুমুর। বসা থেকে উঠে দাঁড়িয়ে উজ্জ্বলের হাত টানতে উজ্জ্বল তাকে এক থমকে স্থির করে ছাড়ে। হোটেলে সকলে জড়ো হয়ে যায়। উজ্জ্বলের অনেক পরিচিত ছোট ভাই, ক্লাসমেট, বড় ভাই এগিয়ে আসে। হোটেলের ক্যাশে বসা লোকটির সাথে উজ্জ্বলের বেশ ভালো সম্পর্ক। তিনি চাইলেন উজ্জ্বলকে থামাতে, কিন্তু বেপরোয়া উজ্জ্বল কাউকে কি মানে, পাত্তা দেয়? ফাহিমের পিঠে 3-4টে ঘুষি দিয়ে স্থির হয় সে। তার অগ্নিশর্মা মুখখানি দেখে রুমু তাকে থামানোর সাহস করে না। উজ্জ্বল হাত টেনে এগিয়ে আনে রুমুকে এবং মুখোমুখি করায় ফাহিমের সহিত। কিরে, বন্ধু পাতিয়েছিস বলে এই ছেলে তোর গায়ে হাত দেবে? এতটা অনুমতি দিয়ে দিয়েছিস? আমি বুঝতে পারিনি উজ্জ্বল ভাই, ফাহিম এমন ছেলে নয়। কেমন ছেলে? বল 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 আমায়, সে কেমন ছেলে? আমি দেখলাম তো, আমার চোখে ভুল দেখেছে। কে ভাই, কে ভাই? এমন থাপ্পড় দেব জীবনে গালে আর ব্লাশ লাগাতে হবে না। রুমু চুপসে যায়। ফাহিম উজ্জ্বলের পা ছুঁয়ে বসে যায়। সে জানে এই ছেলে মারপিটে কতটা ওস্তাদ। ফাহিম নিজের জান বাঁচাতে বলে, উজ্জ্বল ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। ছাড়বো। রুমিকাকে খালাম্মা ডাক, ডাক খালাম্মা। শেষোক্ত বাক্যটি বেশ জোরেই বলল উজ্জ্বল। খালাম্মা? শেষ পর্যন্ত তাকে খালাম্মা বানিয়ে ছাড়লো। রুমু চোখ মুখ খিঁচে উজ্জ্বলের পানে তাকাতে উজ্জ্বল চোখ রাঙায়। মাহিম নিজেকে ছাড়াতে রুমুকে উদ্দেশ্য করে বলে, খালাম্মা। উজ্জ্বল ঠোঁট পাকিয়ে হাসে। শীতল হয় উত্তপ্ত রক্তকণা, টকবগে মস্তিষ্ক স্থির হয় মুহূর্তে। শুধু রুমু নয়, কোনো মেয়ের গায়ে যদি এভাবে হাত দিস, হাতটা ভেঙে দেব।
10 মিনিটে যেমন হোটেলের পরিবেশ পাল্টে যায়, ঠিক তেমনই 10 সেকেন্ডে পুনরায় পাল্টে যায়, যে যার কাজে ব্যস্ত হয়। রুমুর গলা দিয়ে খাবার নামার পরিস্থিতি নেই, অথচ উজ্জ্বল জেদ ধরে বসে আছে, যে করে হোক তাকে খাবারটা শেষ করতেই হবে। কি হলো? এইটুক খিচুড়ি শেষ করতে কতক্ষণ লাগে? উজ্জ্বল ভাই, খাবো না প্লিজ, এখান থেকে চলুন। আমার কথা বলে আদর করে খাওয়াতে হবে? আয় কোলে বস, গাছ চটকে দিই, আদর করে খাইয়ে দেব। না থাক, ওসব বিয়ের পর করা যাবে, এখন বরং নিজ হাতে খা। আপনার কি লজ্জা শরম নেই? ছোট বোন হই, বুঝলেন? তুই আমার হবু বউ, বুঝলে? আপনার মতো ছেলের কাছে কে মেয়ে দেবে? তাই নাকি? টেস্টোস্টেরন হরমোন আমার শরীরে লাফলাফি করার আগেই তোর বাবা আমাকে মেয়ে জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর তুই বলছিস কে মেয়ে দেবে? আমার ভাইয়ের চক্ষুশুল আপনি, বুঝলেন? তোর ভাইকে গুনছে গে? তুমি রাজি, জামাই সাজে, কে একা রেখা গাছে, বিয়ের পর দুজন মিলে ভাজবো ডিম ভাজে। দূর শুধু ডিম ভাজি দিয়ে আমি ভাত খেতে পারি না উজ্জ্বল ভাই। দূর, গানটা তো শেষ করতে দিবি। রুমু চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করে। তার সামনে বসে থাকা যুবকটি তাকে না পেলে ঠিক কি কি করতে পারে তার জুত সামান্য টের পাচ্ছে সে। রুমু বাড়ি ফিরলে ভর দুপুরে। উজ্জ্বল ভাইয়ের কত শখ রুমুকে বাইকে চড়িয়ে এই শহর ঘুরবে, অথচ সেই সুযোগ আর কই। উজ্জ্বলের ত্রিসীমানায় রুমুকে পেলে তাণ্ডব চালাবে রাশেদ। বাড়িতে প্রবেশ করতে একমাত্র খালা হালিমাকে দেখে রুমুর কলিজা কেঁপে ওঠে। গত রাতে সবাই তাকে বিয়ের হুমকি দিয়েছিল, আর আজ খালামণি এসে হাজির। নিশ্চয়ই মামাতো ভাইও এসেছে। এই বেয়াদবটার মুখোমুখি হতে চায় না সে। রুমু নিঃশব্দে প্রবেশ করলো ঘরে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বসার ঘর পার হতেই হালিমার নজরে আসে রুমু। মেয়েটাকে পেয়ে আনন্দিত হয়ে ছুটে এলেন তিনি। রুমু আম্মু, কেমন আছো? ভালো খালামণি, তুমি কেমন আছো? তোকে দেখতে ভীষণ ভালো লাগছে মা। তুমি বসো, আমি জামা পাল্টে আসি। এই দাঁড়া, তোর গালে চড়ের দাগ। কে মেরেছে তোকে? কোন জানোয়ার তোর গায়ে হাত তুলেছে? হালিমা রেগে গেলেন, গলা ছেড়ে বকতে শুরু করলেন। রুমু মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। কেন চড় খেয়েছে সেই কথা শুনলে নিশ্চয়ই উনিও আর একটা চড় বসিয়ে দিবেন। বকাবকির মাঝে হালিমা বলেন, আমার ছেলের বউয়ের গায়ে কে হাত দিয়েছে আমিও দেখতে চাই তাকে। আমার ছেলে জানলে সে হাত আস্ত রাখবে না। ব্যাস, দম আটকে আসলো রুমুর। ছেলের বউ মানে ওই কুলাঙ্গারটাকে জীবনে বিয়ে করবে না রুমু। মুহূর্তে মাথার মধ্যে দপাদপ আগুন জ্বলে উঠল। কাঁধের ব্যাগটা আঁকড়ে ধরে চলে গেল নিজ কক্ষে। এতক্ষণ হালিমার কথাগুলো গিলছিলেন রুমুদের বাড়ির কাজের মহিলা রহিমা। এক বাড়িতে কাজ করে মাসে যত টাকা ইনকাম করেন তার থেকেও ডাবল ইনকাম করেন রুমুদের বাড়ির সব কথা উজ্জ্বলকে সাপ্লাই করে। উজ্জ্বলের বেশ ভক্ত তিনি। ভক্ত হবেন না কেন? রুমুদের বাড়ির গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদানের মাধ্যমে উজ্জ্বল আর্থিকভাবে ওনাকে বেশ সাহায্য করে। ঘামাক্ত শরীরে রাগে ফোপাতে ফোপাতে বাড়ি ফিরল উজ্জ্বল। সৈয়দ শামসুল ছেলের রাগটাকে মূল্যায়ন না করে কড়া গলায় ডাকলেন, এই আলালের ঘরে দুলাল। আমি দুলাল নই বাবা, শামসুলের ঘরের উজ্জ্বলা। চুপ কর, ইদানিং তোকে সময় মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় থাকিস? আমার ব্যবসা একটু সময় দিতে পারিস? শুরু হলো তোমার এক ক্যাচাল। উফ, হ্যাঁ শুরু হলো। এই যে পড়াশোনা করছো এসব কেন কাজে নয়? যতটুকু শিক্ষা নেওয়া নিয়েছ যথেষ্ট হয়েছে। এখন তোমাকে শিখতে হবে কিভাবে রোজি রুটি করতে হয়। আমার ভাইয়ের ছেলেকে দেখো না, তোমার লজ্জা হয় না? রাশেদ নিজের বাবার ব্যবসা সামলাচ্ছে কিভাবে আরও উন্নত করা যায় সেই চেষ্টায়। আর আমার ছেলে বাইক একা নিয়ে সারাদিন এদিক থেকে সেই দিক থেকে এদিক। বাবা রাশেদের সাথে আমার উদাহরণ দেবে না। রাশেদ কেন বাবার ব্যবসায় বসেছে তুমি জানো না? মাত্র 21 বছরে পালিয়ে বিয়ে করে বাড়িতে উঠেছে। সে পড়াশোনা গোল্লায় নিয়ে প্রেমে পিএইচডি করেছে। সে যা ইচ্ছা করুক, তুই তো তার মতো হতে পারবি না। আমি কোমর ভেঙে পড়লে আমার ব্যবসা নিশ্চয়ই সাত আসমানে উঠে যাবে। আমার অভিজ্ঞতা পুত্র এসব ছুঁয়েও দেখবে না। দেখবো আব্বা, দেখবো। বয়স তো আমার জন্য অপেক্ষা করছে না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
আমাকেও রাশিদের মতো বিয়ে করিয়ে দাও, কথা দিচ্ছে তোমার ব্যবসায় সবুজ বাত্যের ছড়াছড়ি থাকবে। তোর নিত্যবম্বা দেশে লাথি না মারতে এখান থেকে সর, রাস্তার পাগলেও তোকে মেয়ে দেবে না। উজ্জ্বল দাঁড়ালো না। বাবার এসব অপমান গায়ে মাখলে শুধু শুধু সময় অপচয়। তার এখন অনেক কাজ। রুমুকে শাসাতে হবে। বালিশে মুখ লুকিয়ে কাঁদছিল রুমু। হালিমার মুখে এমন কথা শুনে তার মন মরে গেছে। উজ্জ্বল অনেকক্ষণ যাবৎ দেদারসে ফোন করে যাচ্ছে, কিন্তু উজ্জ্বলের ফোন ধরার মতো ইচ্ছে কিংবা আগ্রহ কোনোটাই খুঁজে পাচ্ছে না সে। তার এই অনাগ্রহকে বুড়ো আঙুল দেখিয়ে উজ্জ্বল পাঠিয়ে দিল হুমকির বাক্য। ফোন না ধরলে তোর বাসায় এসে হাজির হব। ব্যাপারটা কি তখন ভালো হবে? ব্যাস, ফোন না ধরার আর সাহস পেল না মেয়েটা। প্রচন্ড বিরক্ত নিয়ে ফোন তুলল সে। উজ্জ্বল ভাই বলুন। রুমু ডার্লিং, গলা এমন আছে কেন? কাঁদছিস? কই? ন্যাকামি করে মিথ্যা বলবি না আমার সাথে। তোর নাকি বিয়ে ঠিক তোর খালতো ভাইয়ের সাথে? আপনাকে কে বললো? অবাক চুইয়ে চুইয়ে পড়ল রুমুর কণ্ঠে। তার এই অবাক হওয়াটাকে পাত্তা দিল না উজ্জ্বল, বরং চেঁচিয়ে বলল, কিরে, কথা কি সত্যি? জানি না আমি। এই বিয়ে তবে কি জানিস? হোক, আম্মা এইটাই চান। তুই কি চাস? যদি বলি আমিও তাই চাই, তবে কি করবেন আপনি? তুই কি চাস তোকে কোলে তুলে নিয়ে আসবো? উজ্জ্বল ভাই তুলে নেওয়ার আগে অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন। আমি সেজে গুজে বসে থাকবো। একটা সিনেম্যাটিক ব্যাপার আছে না? তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? একদমই না। মেসেজটা খারাপ করিস না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। এই তুই ফোন কাট, তুই আমার মেসেজ খারাপ করছিস। আমি কেন ফোন কাটবো? আপনি দিয়েছেন, আপনি কাটবেন। তুই আমার মেসেজ খারাপ করেছিস, তুই কাটবি না, আপনি কাটবেন। আপনি তুই কাটবি। কাটবেন। যা বলেছি তাই কর। যা বলেছি তাই করুন। এক্ষুনি ফোন কাট। এক্ষুনি ফোন কাটেন উজ্জ্বল ভাই। মুখে মুখে কথা বলছিস কেন? মুখে মুখে কথা বলছেন কেন? বেয়াদবি করছিস কেন রুমু? বেয়াদবি করছেন কেন উজ্জ্বল ভাই? ইচ্ছে করছে তোকে চুমু খেতে। ইচ্ছে করছে আপনাকে চুমু খেতে। খাবে তো ডার্লিং, বিয়েটা হোক। চট করে থেমে গেল রুমু। উজ্জ্বলকে বোকা বানাতে গিয়ে সে নিজেই বোকা বনে গেল। কি লজ্জা, কি লজ্জা! ইস, কি বলে ফেললো সে! কয়েক সেকেন্ডের ঝগড়ার সমাপ্তি জানিয়ে রুমু নিজেই ফোন কাটলো। বুকের ভিতর বাড়লো ধুকপুক ধুকপুক। উজ্জ্বলের মেজাজ আর হাই ভোল্টেজে দাপাদাপি করছে। কি করছে কি করবে সে নিজেও জানে না। রাগারাগি দেখাতে গিয়ে আজ দুপুরের খাওয়াও হয়নি। সন্ধ্যায় টেবিলে বসে মাকে ডাকলো বেশ কয়েকবার। উজ্জ্বলের মা নার্গিস তখন টিভিতে পছন্দের সিরিয়াল দেখতে বসেছেন। এই মুহূর্তে ছেলের ডাকাডাকি মোটেও পছন্দ হলো না। কি হচ্ছে? এভাবে ষাঁড়ের মতো ডাকছিস কেন? পেটটা কাঁদছে আম্মা, খেতে দাও। দুপুরে খাসনি কেন? এখন নিজে বেড়ে খাবি। আম্মা, তুমি অন্তত আমার বাকি মেসেজটা খারাপ করো না, প্লিজ খেতে দাও। নার্গিস মৃদু হেসে খাবার বাড়লেন। ছেলেকে খাবার দিয়ে বসলেন টেবিলে। উজ্জ্বল খাবার পেয়ে এক মুহূর্ত দেরি করলো না, গপাগপ পেট পুড়ে খেতে শুরু করলো। আম্মা, তরকারিটা দারুণ হয়েছে। আর গতকাল তুমি রেঁধে খাওয়াবে, এবার অন্তত। তোর কি লজ্জা নেই রে? জানিস তোর বাপ আমাকে আজকেও কথা শুনিয়েছে আমি নাকি তোকে আজকারা দিয়ে মাথায় তুলেছি। ব্যবসায় হাত লাগানোর জন্য তোকে জোরাজোরি করছি না। সারাক্ষণ এক কাচাল আমার ভালো লাগে না আম্মা। আমি আগেই বলেছি, যখন আমার মন বলবে উজ্জ্বল যা গিয়ে বাবার ব্যবসায় বস, তখনই আমি বসবো, এর আগে নয়। তোর মন কখন চাইবে বলতো? সারাদিন টই টই করে ঘুরছিস, না করিস পড়াশুনো, না করিস কাজ। আমি পড়তে চাইনি, তোমাদের অতি চালাকির কারণে আমার আজ এই দশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়েছে, অথচ তোমরা আমাকে পড়তেই দিলে না। তোর যা মেজাজ, ঢাকায় গিয়ে তুই কি যে করবি আমরা কি জানি না ভেবেছিস?
খারাপ ছেলেদের সঙ্গ পেয়ে আরও খারাপ হবি। তোমাদের বারবার এক কথা, ঢাকায় গিয়ে আমি বিগড়ে যাব। যে খারাপ হওয়ার সে এমনি হয়, বাদ দাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই। জরুরি কথা শোনো, যে কোনো সময় বনিয়ে হাজির হব। সে কি কথা? কে সে হতভাগিনী মেয়ে যে কিনা তোকে বিয়ে করবে? এইভাবে বলছে কেন আম্মা? অপমান করতে একটু রহস্যই করো। যাকে করব বলেছে তাকেই করব। নার্গিস বুঝতে পারলেন উজ্জ্বল কার কথা বুঝিয়েছেন। রুমুকে নিয়ে উজ্জ্বলের পাগলামির শেষ নেই, কিন্তু এই পাগলামি বিয়ে পর্যন্ত গড়ালে পুনরায় সৈয়দ বাড়িতে তাণ্ডব চলবে। নার্গিস সতর্ক হয়ে বলেন,